সালের শাহবাগ আন্দোলনের পর থেকেই উগ্রপন্থীরা ব্লগার ও লেখকদের একটি তালিকা করে হত্যার ছক কষতে থাকে। কলমের জবাব কলম দিয়ে বা যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়ার বৌদ্ধিক ক্ষমতা ঘাতকদের ছিল না। তদন্তে পাওয়া যায় সেই সময় অনলাইনে শফিউর রহমান ফারাবীর মতো উগ্রপন্থীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল। এত হুমকি সত্ত্বেও কেবল দেশের প্রতি ও ২১-এর বইমেলার প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি তিনি স্ত্রীসহ দেশে এসেছিলেন। কিন্তু এই দেশ তাকে নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়। ঘটনার পরদিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং ২১-এ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায় শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে তিনি তার ছেলের হত্যার বিচারের দাবিতে আইনি লড়াই চালিয়ে গেছেন। এমনকি বয়সের ভারে নুজো অবস্থায় ২০১৯ সালে তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত তখন প্রায় ৮:৩০ থেকে ৯টার মাঝামাঝি। মেলা থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছিলেন অভিজিৎ বন্যা। চারদিকে তখন মেলা ফেরত মানুষের ভিড়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তার জাল ভেদ করে তাকে হত্যার জন্য আগানো ঘাতক চক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেছন থেকে আক্রমণ করে। ঘাতকদের ধারালো চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়েন ৪২ বছর বয়সী অভিজিৎ রায়। নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বাঁচাতে খালি হাতেই ঘাতকদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন বন্যা। কিন্তু ধর্মান্ধ ঘাতকেরা তাকেও রেহাই দেয়নি। চাপাতির কোপে বন্যার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়, মাথায় লাগে গুরুতর চোট। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10:30টার দিকে চিকিৎসকরা অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারি মাস এলেই বাঙালির চেতনায় বেজে ওঠে ২১-এর সুর। ভাষার বর্ণমালার টানে লাখো মানুষ জড়ো হন অমর ২১-এ গ্রন্থমেলায়। মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা, মুক্ত চিন্তা ও মননশীলতার এক উজ্জ্বল বাতিঘর। কিন্তু এই আলোর নিচেই যে কতটা অন্ধকার ঘাপটি মেরে থাকতে পারে তার এক বিভৎস ও মর্মান্তিক প্রমাণ আমরা পেয়েছিলাম ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। দিনটি ছিল বৃহস্পতিবার। বইমেলায় পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে সেদিন সন্ধ্যায় বাড়ির পথে পা বাড়িয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি লেখক, বিজ্ঞান মনস্ক চিন্তাবিদ ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পৌঁছাতেই তাদের উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বরতা। মেলা থেকে ফেরার পথে তাকে হত্যার জন্য আগানো ঘাতক, অতর্কিতে এগিয়ে আসা ঘাতক বা উগ্রপন্থী জঙ্গিরা মুহূর্তের মধ্যে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দম্পতির উপর। মুক্ত চিন্তার কলমকে স্তব্ধ করে দিতে সেদিন বাংলার রাজপথকে রক্তে রঞ্জিত করেছিল। হত্যাকাণ্ডের ধরন ও বিভৎসতা পরীক্ষা করে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ঘাতকরা ছিল অত্যন্ত পেশাদার ও প্রশিক্ষিত। মাত্র ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই তারা এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে ভিড়ের মধ্যে মিশে যায়। পুলিশের নাকের ডগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সুরক্ষিত এলাকায় এমন একটি হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। প্রশ্ন জাগে, কেন ছিল এই আক্রোশ? অভিজিৎ রায় পেশায় একজন প্রকৌশলী হলেও তার ধ্যান জ্ঞান ছিল বিজ্ঞান, দর্শন ও যুক্তিবাদী চিন্তা। ২০০১ সালে তিনি মুক্তমনা ব্লগ প্রতিষ্ঠা করেন, যা হয়ে উঠেছিল ধর্মনিরপেক্ষ যুক্তিবাদী মানুষদের মত প্রকাশের এক অন্যতম প্ল্যাটফর্ম। তার লেখা অবিশ্বাসের দর্শন, আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, মহাবিশ্বের প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে বইগুলো তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি যুক্তির আলো দিয়ে কুসংস্কার ও ধর্মান্ধতার অন্ধকার দূর করতে চেয়েছিলেন। পরবর্তীতে তদন্ত ও বিচারে দেখা যায় উগ্র মৌলবাদী গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি বা আনসার আল ইসলামের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের পর থেকেই উগ্রপন্থীরা ব্লগার ও লেখকদের একটি তালিকা করে হত্যার ছক কষতে থাকে। কলমের জবাব কলম দিয়ে বা যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়ার বৌদ্ধিক ক্ষমতা ঘাতকদের ছিল না। তদন্তে পাওয়া যায় সেই সময় অনলাইনে শফিউর রহমান ফারাবীর মতো উগ্রপন্থীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিল।
এত হুমকি সত্ত্বেও কেবল দেশের প্রতি ও ২১-এর বইমেলার প্রতি অকৃত্রিম ভালোবাসার টানে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি তিনি স্ত্রীসহ দেশে এসেছিলেন। কিন্তু এই দেশ তাকে নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়। ঘটনার পরদিন ২৭ ফেব্রুয়ারি অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং ২১-এ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায় শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে তিনি তার ছেলের হত্যার বিচারের দাবিতে আইনি লড়াই চালিয়ে গেছেন। এমনকি বয়সের ভারে নুজো অবস্থায় ২০১৯ সালে তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ২০২১ সালে ১৬ই ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের মধ্যে অন্যতম ছিল বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, যাকে এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই রায়ে অভিজিতের স্ত্রী, হামলার প্রত্যক্ষদর্শী রাফিদে আহমেদ বন্যা সন্তুষ্ট হতে পারেননি। রায় ঘোষণার পর তিনি যুক্তরাষ্ট্র থেকে এক ফেসবুক পোস্টে তার হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন। বন্যা জানান, দীর্ঘ ৬ বছরের এই বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ বা তদন্তকারী কর্মকর্তাদের কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে প্রকাশ্যে মিথ্যা বলেছিলেন যে বন্যা সাক্ষী দিতে রাজি নন, যা বন্যা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। বন্যা অত্যন্ত যৌক্তিক কয়েকটি প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন ২০১৬ সালে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আনসারুল্লাহ বাংলা টিমের উচ্চ পর্যায়ের নেতা মুকুল রানা শরীফকে কেন ক্রস ফায়ারে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হলো। তাকে বাঁচিয়ে রাখলে হয়তো এই জঙ্গি নেটওয়ার্কের অনেক অজানা তথ্য বেরিয়ে আসতো। এছাড়া ব্লগার ও প্রকাশকদের হত্যার জন্য ২০১৫ সালে যে বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করা হয়েছিল, সেই অর্থের যোগানদাতা কারা ছিল তার কোনো সুষ্ঠু তদন্ত রাষ্ট্র করেনি। পলাতক আসামিদের ধরাছোঁয়ার বাইরে রেখে হত্যাকাণ্ডের অর্থের যোগানদাতাদের তদন্ত না করে যে রায় দেওয়া হয়েছে, প্রকৃত ন্যায় বিচার কি না সেই প্রশ্ন বন্যা তুলেছেন অত্যন্ত জোরালোভাবে। যে কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা হলো সমাজের মূল চালিকা শক্তি। অভিজিৎ রায় হত্যাকাণ্ড আমাদের সমাজ ও রাষ্ট্রের কয়েকটি ভয়াবহ দুর্বলতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথমত, বইমেলার মতো একটি স্থানে যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা থাকার কথা, সেখানে কিভাবে ঘাতকেরা চাপাতি নিয়ে প্রবেশ করলো এবং খুন করে নির্বিঘ্নে পালিয়ে গেল। দ্বিতীয়ত, তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয়ের অভাব এবং মূল পরিকল্পনাকারীদের ধরতে না পারার ব্যর্থতা দেশের বিচার ব্যবস্থা ও পুলিশের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে গভীর প্রশ্ন তোলে। পরবর্তীকালে আমরা দেখেছি অভিজিতের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকেও একইভাবে তার আজিজ সুপারমার্কেটের কার্যালয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আক্রমণ হয়েছিল আহমেদুর টুটুলের উপরও। একের পর এক ব্লগার, লেখক ও প্রকাশকদের উপর হামলা প্রমাণ করে যে অন্ধকারের শক্তি এই সমাজে কতটা শেকড় গেড়ে বসেছিল। মতাদর্শিক ভিন্নতা গণতান্ত্রিক সমাজের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো লেখকের লেখার সঙ্গে যে কারো দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেই দ্বিমতের প্রকাশ যদি হয় চাপাতির কোপে, তবে এটি একটি সভ্য সমাজের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হয়। রাষ্ট্রকে অবশ্যই তার নাগরিকদের এবং বিশেষ করে ভিন্ন মতাবলম্বী লেখক ও চিন্তাবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিজিৎ রায় তার বইয়ের নাম দিয়েছিলেন আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী। অন্ধকারের যাত্রাপথে তিনি যে যুক্তির আলো জ্বালিয়ে গেছেন, ঘাতকের চাপাতি তা নেভাতে পারেনি। তার শরীরের মৃত্যু হলেও তার চিন্তার মৃত্যু হয়নি। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চিন্তা করা, নির্ভয়ে মত প্রকাশ করার অধিকার সুরক্ষিত থাক। এটাই হোক শহীদ অভিজিৎ রায়ের আত্মত্যাগের প্রতি আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।